তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স এর পরে যে ইলেকট্রোস্ট্যাটিক্স তো বলা ভালো হবে। তোমাদের প্রথম যে ফান্ডামেন্টাল ফেনোমেননস অফ চার্জ, ইলেকট্রিক চার্জ, ওই চ্যাপ্টারের পরে প্রথম সেকেন্ড চ্যাপ্টার যেটা স্টার্ট করেছিলাম, সেখানে পড়েছিলাম আমরা কুলম্বস ল এর ভেক্টর ফর্ম। তারপরে পড়েছিলাম সেটা হচ্ছে কুলম্বস ল থেকে কিছু প্রবলেম করেছিলাম। প্রবলেম তো করিনি, শুধু কয়েকটা প্রবলেম দেখিয়েছিলাম। আজকে কয়েকটা অবশ্য প্রবলেম আমি করবো। অনেকে বলছিলে যে স্যার প্রবলেম গুলো পারছি না, কিছু কয়েকটা প্রবলেম করিয়ে দিলে বেটার হয়। তার জন্য আমি কয়েকটা প্রবলেম করাবো। ওই টাইপের প্রবলেম গুলোই তোমরা প্র্যাকটিস করবে বেশ বেশ করে। তারপরে যেটা করেছিলাম সেটা স্টার্ট করেছিলাম ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি। আর ইলেকট্রিক ফিল্ড পড়ানোর সময় আমি বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড যখন আমরা বলি, তখন একক ধনাত্মক আধান কেন বলি সেটা আজকে সেটা বলবো। তার আগে কুলম্বস ল থেকে যে কিছু প্রবলেম থাকে, কয়েকটা প্রবলেম দেখে নেওয়া যায়। প্রথম যদি আমি প্রবলেমের কথা বলি, এই মুহূর্তে তো আমার যে বইও নেই। প্রবলেম একটা বোধহয় খাতা আছে, সে খাতা থেকে করা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করছি যতটা পারা সম্ভব ততটা করা যায়। প্রথম যদি প্রবলেমের কথা বলি, তাহলে ধরো খুব যদি সিম্পল প্রবলেমের কথা বলি, প্রবলেমটা আমার লিখে নাও তোমরা। দুটি চার্জ একটি অপরটির 4 গুণ, দুটি চার্জ তো বলা বলে বাংলাতে, দুটি আধান একটি অপরটির 4 গুণ একে অপরের থেকে 6 সেমি একে অপরের থেকে 6 সেমি দূরত্বে অবস্থান করে দুটি, আবার প্রথম থেকে বলছি, দুটি আধান একটি অপরটির 4 গুণ একে অপরের থেকে 6 সেমি দূরত্বে অবস্থান করে তারা পরস্পর 200 মিলিগ্রাম ওয়েট, 200 মিলিগ্রাম ওয়েট, এফ এর ভ্যালু কত বললাম, 200 মিলিগ্রাম ওয়েট বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করে, তবে আধান দ্বয়ের মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রবলেমটাতে কি বলেছে, আমাকে বলে দিয়েছে যে সে যে দুটো চার্জ আছে সে দুটো চার্জের মধ্যে রিপালশন ফোর্স বলে দিয়েছে, সেটা হলো কত, 200 মিলিগ্রাম ওয়েট। আচ্ছা, এবার কথা হলো যে এটা আবার কি, এটা তো কোনো ফোর্স না। কথা হলো এটা ফোর্স না, কিন্তু এটা থেকে আমরা ফোর্স বের করতে পারি। সেটা কিভাবে বের করতে পারি, এটা মনে হলো 200 মিলিগ্রাম থেকে যদি আমি গ্রামে যাই, তাহলে কত করতে হবে, 1000 দিয়ে ডিভাইড করতে হবে, মানে কি ইন্টু 10⁻³ গ্রাম ওয়েট। আচ্ছা, এবং সেটা থেকে যদি আমি যাই, ফোর্সে যেতে চাই, তাহলে কত কত করতে হবে, এটাকে জি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। জি মানে কত, জি হচ্ছে গ্র্যাভিটি ডিউ টু আর্থ, তাহলে সেটা ভ্যালু কত হয়, সিজি কত যদি আমি ধরে নিই, তাহলে সেটা কত হবে 980। তাহলে এটা ইন্টু 10⁻³ গ্রাম ওয়েট থেকে গেলে কত করতে হবে, 980 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এত ডাইনে পাবো। তাহলে যদি এটা কেজি হতো তাহলে কত মাল্টিপ্লাই করতাম, 9.8 দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে আমার তাহলে ফোর্স। তাহলে ফোর্সের ভ্যালু বলে দিয়েছে। 2 নম্বর বলে দিয়েছে যে একটা চার্জ, তাহলে একটা চার্জের ভ্যালু দিলাম Q1 = Q, অপর চার্জটা এর কত গুণ, 4 গুণ, তাহলে Q2 = 4। আচ্ছা, Q2 = 4 ইন্টু Q। দুটো চার্জ হয়ে গেল, এবং কি বলেছে তাদের মধ্যে ডিসটেন্স R = কত বলে দেওয়া হয়েছে, 6 সেমি। তাহলে বলেছে যে Q1 এবং Q2 এর ভ্যালু বের করতে হবে। তাহলে করব কি, আমরা জানি কুলম্বস ল থেকে F = 1/4πε0 Q1 Q2/r²। কিন্তু কথা হলো 1/4πε0 এখানে ধর্মের কারণটা কি, যদি আমি এসআই তে করি তবে করতে পারি, কথা হলো এসআই তে করে আমাদের এখানে খুব লাভ দেবে না।
কারণ এখানে সেমিটা সিজিএস এ পুট করা আছে, এটা সিজিএস এ আছে, তাহলে আমি সিজিএস এ পুট করছি। তাহলে সিজিএস এ পুট করতে গেলে কত হবে, Q1 Q2 বাই আর স্কোয়ার। ধরে নিলাম মিডিয়ামটা কি ফ্রি স্পেস। এর কথা হলো যে আপনি ধরে নিলেন মিডিয়ামটা ফ্রি স্পেস কেন, কারণটা হলো যে যদি কোনো প্রবলেমে না মেনশন করে দেয়, উল্লেখ করে দেয় যে মিডিয়ামটা কি আছে, যদি কোনো মিডিয়ামের কথা বলে তো অবশ্যই সেই মিডিয়ামে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু বলে দেবে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। সেটা অবশ্য পড়বো, এরপরেই আমি পড়াচ্ছি ওটা। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের ভ্যালু অবশ্যই বলে দেবে। যদি না বলে দেয় তাহলে ধরে নেবে কি যে সেই মাধ্যমটা নিশ্চয় বায়ু মাধ্যম আছে। আচ্ছা, তাহলে এখানে যদি আমি ভ্যালু পুট করি তাহলে এফ এর ভ্যালু কত আছে, এফ এর ভ্যালু হচ্ছে 200 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 980 ইকুয়ালস টু Q1। Q1 এর ভ্যালু কত, আচ্ছা Q1 এর ভ্যালু বলে দেয়নি, Q2 এর ভ্যালু ধরলাম 4Q বাই আর স্কোয়ার এর ভ্যালু, আর এর ভ্যালু কত বলছে 6, তাহলে 6 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 4 দিয়ে যদি কেটে দিই তাহলে কত হবে 4, তাহলে হচ্ছে 550। আচ্ছা, তাহলে এখান থেকে যদি করি তাহলে Q স্কোয়ার ইকুয়ালস টু 36, 6 স্কোয়ার কত হয় 36 ইন্টু মাল্টিপ্লাই কর 36 ইন্টু 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 980। আচ্ছা, তাহলে Q ইকুয়ালস টু কত আসছে, এখান থেকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা কত হবে 36 ইন্টু এটাকে যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে 98, তাহলে হচ্ছে 490 তাহলে 000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা করলে হচ্ছে 36 ইন্টু 49 থাকছে আমার। তাহলে কিউ ইকুয়ালস টু কত হচ্ছে, এটাকে যোগ করে তাহলে এটা হয় এখান থেকে পেয়ে যাবো আমরা 6 আর এখান থেকে পেয়ে যাবো 7, তাহলে কত পেলাম কিউ ইজ ইকুয়াল টু 42। তাহলে কিউ এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা, তাহলে কিউ এর ভ্যালু পেয়ে যাচ্ছি 42। তাহলে Q1 এর ভ্যালু হয়ে গেল তাহলে আমার Q1 ইকুয়াল টু কিউ, তাহলে হচ্ছে সেটা হলো 42। আর Q2 এর ভ্যালু কত ধরেছিলাম 4Q, তাহলে 4 ইন্টু 42, তাহলে 42 4 8 আর 16 on 68 স্টেট গুলো। তাহলে প্রথম প্রবলেমটা গেল। প্রথম প্রবলেমটা যেটা বললাম সেটা কি, প্রথমে দেখবে কি কি ডাটা দেওয়া আছে এবং সেই ডাটা থেকে যেটা চেয়েছে সেটাকে বের করতে হবে আমাকে এনি হাউ। আচ্ছা, এইটা একটা প্রবলেম দিতে পারে যেখানে কি হচ্ছে তোমাকে সমস্ত ডাটা বলে দিয়েছে এবং সেখান থেকে যে কোনো একটা ডাটা বের করতে বলেছে, এটা একটা প্রবলেম গেল। 2 নম্বর প্রবলেম এরকম টাইপের হয়তো প্রবলেম বলতে পারে যে ধরো এরকম টাইপের প্রবলেম ধরো বলেছে দিয়ে বলতে পারে, সেটা হচ্ছে কি এরকম টাইপের, ধরো দুটো থ্রেড আছে, এটা সেলিং থেকে দুটো থ্রেডের মাধ্যমে, দুটো সুতোর মাধ্যমে সেলিং থেকে দুটো বলকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। থ্রেডের লেন্থ 13, ক্যালকুলেশন ইজি হবে 13 মিটার ধরে না, সরি 13 মিটার না ধরে 13 সেমি ধরো, তাহলে অসুবিধা হবে না ক্যালকুলেশন করতে। 13 সেমি, এটা 13 সেমি। যেহেতু এরা এভাবে আছে তার মানে কি নিশ্চয়ই এরা একে অপরকে কি করেছে, রিপেল করেছে, মানে বিকর্ষণ ফোর্সের জন্য একে অপর থেকে দূরে সরে আছে এবং এই দুটোর মধ্যে ডিসটেন্স কত, ধরে নাও 10 সেমি। আচ্ছা, এখানে যে পিট বলগুলো আছে, পিট বল বা বল ধরতে পারো, যে বলগুলো আছে তাদের ভর ধরে নাও 3 গ্রাম করে, এটা 3 গ্রাম, এটাও 3 গ্রাম। তাহলে আমি বললাম যে এখানে যা আধান আছে এখানে তা আধান যদি থাকে তাহলে তাদের প্রথম কথা হলো যে এই যে সুতোটা আছে সেই সুতোটাতে টেনশন কত হবে, টি এর ভ্যালু কত হবে, আর ধরো টি এর ভ্যালু আর একটা ধরো বের করতে বললাম কিউ এর ভ্যালু, মানে এখানে যে কিউ কিউ করে আধান আছে বললাম সেই কিউ এর ভ্যালু কত হবে। তাহলে প্রবলেমটাতে কি বললাম, তাহলে প্রবলেমটা যদি গুছিয়ে লিখতে চাই তাহলে কি লিখতে পারি, 13 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট দুটো সুতোর সাহায্যে দুটো সম আকৃতির সম আধান যুক্ত বস্তুকে
কোনো আলম্ব বিন্দু থেকে ঝুলিয়ে রাখলে তারা তাদের মধ্যে বিকর্ষণ বলের দরুন পরস্পর থেকে 10 সেমি দূরত্বে অবস্থান করে। তবে সুতোতে টান এবং আধানের মান নির্ণয় করো। আমি যেরকম বললাম সেরকম ভাবে প্রবলেমটা তোমরা খাতাতে টুকে নেবে, পরে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এবার কথা হলো তাহলে আমাকে কি করতে হবে, সুতোতে টান বের করতে হবে, আর 2 নম্বর কথা হলো আধানের মান বের করতে হবে। এবার কথা হলো যে এইভাবে আছে কেন সেটা আমাকে দেখতে হবে। প্রথম কথা হলো যে এই যদি এখানে 3 গ্রাম হয় তাহলে নিচের দিয়ে কত কাজ করবে, mg কাজ করবে, তাহলে 3 ইন্টু জি কাজ করবে। জি এর ভ্যালু কত হবে, এখানে জি ধরছি 3g, এটা কিন্তু গ্রাম না, 3g হচ্ছে জি এর ভ্যালু যেটা হয় গ্র্যাভিটি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে 980 ফুট করবে এখানে। আচ্ছা, তাহলে এখানে mg নিচে দিয়ে কাজ করছে, বা আচ্ছা এটা হচ্ছে mg। 2 নম্বর কথা হলো যে এদিকে ঠেলছে যে রিপালশন ফোর্সটা, সেটা হচ্ছে কি তড়িৎ বিকর্ষণ বল। তাহলে তড়িৎ বিকর্ষণ বলের মানটা কত হবে, তাহলে সেটা কিভাবে বের করবো, সেটা হচ্ছে F ইকুয়ালস টু সিজিএস এ ক্যালকুলেশন করা আমাদের বেটার হবে। কারণটা হচ্ছে যে সবগুলো সিজিএস এর ভ্যালু আছে ধরে নিচ্ছি আমি। তাহলে কত হবে Q1 Q2, তাহলে Q1 এর ভ্যালু কত, Q2 এর ভ্যালু কত, Q বাই R স্কয়ার, R স্কয়ার এর ভ্যালু কত 10 তার হোল স্কয়ার। এই ফোর্সের জন্য সে কি করেছে, এই জায়গাতে ব্যালেন্স সিচুয়েশন আছে। আচ্ছা, এইদিকে টানছে এইদিকে টানছে। এবার কথা হলো যে এই রুম যদি থাকে, এটা তো এদিকে যদি না টানে তাহলে নিচে দিকে পড়ে যাবে কথা। তার মানে নিশ্চয় কি আছে, যে সুতোটা আছে সেই সুতোটাতে কি আছে, টান আছে, সে টানের ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা করবো কিভাবে, ধরে নিচ্ছি যে এটা উলম্বের সাথে থিটা কোণ করেছে এই সুতোটা। আচ্ছা, তাহলে টি এর দুটো উপাংশ পেয়ে যাব। একটা হচ্ছে এটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে, বিপরীত কোণ বোধহয় বলে না, সরি এটাকে একান্তর কোণ বলে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা হবে, তাহলে এটা কত হবে, টি যদি হয় তাহলে এটা কত হবে, টি cos থিটা, যে কোন উপাংশটা লেগে থাকে, যে অ্যাঙ্গেলটার সাথে লেগে থাকে সেটা cos থিটা হয়, এটা কত হবে, টি sin থিটা। তাহলে যদি এই আধানটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে থাকে, মানে এই অবস্থাতে যে দাঁড়িয়ে আছে, তার মানে এটা কি, আমি প্রথম কয়েকটা প্রবলেম যেহেতু করাচ্ছি তার জন্য আমি ধরে ধরে করাচ্ছি, তোমরা সেভাবে ধরে ধরে প্র্যাকটিস করবে, নতুন যেহেতু শিখছো। তারপরে বই থেকে তোমাদের যে অনুশীলনের প্রবলেম গুলো আছে সেগুলো সবসময় করার চেষ্টা করবে। আমি যেটুকু করাচ্ছি সেটুকু থেকেই বই থেকে পড়বে, তবে আস্তে আস্তে এগোবে। আচ্ছা, এবার কথা হলো তাহলে যদি ইকুইলিব্রিয়াম সিচুয়েশন থাকে তাহলে আমাকে করতে হবে কি, টি cos থিটা ইকুয়ালস টু, এটার সাথে এটাকে ব্যালেন্স করেছি কত, mg। 2 নম্বর হলো কি, এটা যে রিপালশন ফোর্সটা আছে সেই রিপালশন ফোর্সটাকে ব্যালেন্স করেছে কোনটা, এই অংশটা। তাহলে t sin থিটা ইকুয়ালস টু যে ব্যালেন্স করেছে সেটা হলো f, মানে f মানে কত, q স্কয়ার বাই, আচ্ছা এখন এটার ভ্যালুটাকে r ধরে নাও। যেগুলো প্রবলেম করার সময়তে যদি সাইন ইউজ করা হয় তাহলে কি হয়, ক্যালকুলেশন ইজি হয়। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি r তার হোল স্কয়ার। তাহলে প্রথমে আমাকে বের করতে বলেছে কি টেনশন, আর একটা বলবো টেনশন মানে হচ্ছে টান, আর একটা হচ্ছে আধান। এবার করবো কি, দেখো এটা করা যায়, তোমার টি টাকে ধরো উঠি, টি টাকে সরিয়ে দিতে চাই, কিউটা সরিয়ে দিতে চাইলে কি করছি, ডিভাইড করে দিচ্ছি। এটা ডিভাইড বাই এটা যদি করি তাহলে টি সাইন থিটা divided by t cos theta equals to q square by r square divided by 1 by mg। এটা কেটে গেলে কত হচ্ছে, tan theta equals to q square by r square mg। এবার তোমরা বলবে যে এত দূর পর্যন্ত তো হলো, tan theta ভ্যালু কোথায় পাবো। আচ্ছা, এখান থেকে যেটা কথা, অনেক প্রবলেমে তোমাকে এরকম প্রমাণ করতে দেবে, প্রুফ করতে দেবে, এটা প্রুফ শিখে গেলে ওখানে tan থিটা ভ্যালু কত দেব বের করব। tan থিটার ভ্যালু তোমাদের ডিরেক্ট বলে দেয়নি, বলেছে কিভাবে, লেন্থ গুলো বলে দিয়ে, লেন্থ গুলো বলার এটাই কারণ। আচ্ছা, তাহলে tan থিটা সমান কত হবে, tan থিটা মানে কত, হাইট বাই বেস, তোদের মানে কি উচ্চতা বাই ভূমি। তাহলে উচ্চতা কত, যদি থিটা ধরি তাহলে উচ্চতা কত হচ্ছে, এখান থেকে একটু কত হবে 5, যেহেতু টোটালটা হলো 10 তাহলে হাফ কত হবে 5,
তাহলে 5 ভূমি পেয়ে গেলাম। উচ্চতা কত হবে, সরি উচ্চতা হচ্ছে 5, ভূমি কত হবে সেটা হচ্ছে, ভূমি তো তাহলে কত হবে সেটা তো জানি না, তো সেটা বের করতে হবে। তাহলে এটা 13, এটা হচ্ছে 5, তাহলে এটা কত হবে, তাহলে এটা হবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। 13 স্কোয়ার কত হয় 169 মাইনাস 25, যদি করা যায় তাহলে 144, তার রুট ওভার 144 মানে কত হয়, সেটা হচ্ছে 12, মানে সেটার ভাবে কত পেয়ে গেলাম 12। তার মানে tan থিটা হলো পেয়ে গেছি আমি 12, তার মানে এখান থেকে পাচ্ছি q স্কয়ার ইকুয়ালস টু tan থিটা r স্কয়ার ng। tan থিটার ভ্যালু পুট করো 5/12 r স্কয়ার, r এর ভ্যালু কত বলা হয়েছে 10, তাহলে 10 এর স্কয়ার, m এর ভ্যালু কত 3, আর g এর ভ্যালু কত 980। আচ্ছা, তাহলে এখান থেকে যদি ডিভাইড করি তাহলে কত আসছে, এখানে 4, এখানে আসছে 4। আচ্ছা, এটাকে দিয়ে ডিভাইড যদি করা হয়, এখান থেকে এটাকে না ডিভাইড করে 980, এটা হচ্ছে 25 25, তাহলে 125, 25 হচ্ছে 125 ইন্টু 980। আচ্ছা, এটা যদি করা যায় তাহলে 25 ইন্টু এটাকে দুইটা মাল্টিপ্লাই করলে চলে আসবে 49, এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 525। আচ্ছা সরি, এটাকে মাল্টিপ্লাই করো না, কোনো সুবিধা হবে, 25 লিখে রাখো, এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা চলে আসবে 4900। তাহলে এখান থেকে যদি আমি q সমান লিখি তাহলে, আচ্ছা এটাকে তোমাদের আরো সুবিধার্থে বলছি, তাহলে 5 স্কয়ার 7 স্কয়ার 10 স্কয়ার, তাহলে q ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 5 7 ইনটু 10, তার মানে কত আসছে 35, তাহলে আছে 350। তাহলে q এর ভ্যালু কত পেয়ে গেলাম 350। এত স্টেট কুলম একটা অ্যানসার গেল। দুই নম্বর অ্যানসারের ক্ষেত্রে কি করতে বলেছে আমাকে বের করতে বলেছে টেনশন। তাহলে আমি কোথায় কোনটা ইউজ করবো, এটা ইউজ করলে কি হবে, হ্যাঁ হবে করতে পারি, কারণ যে এখান থেকে cos থিটার ভ্যালু এখান থেকে বের করে নিতে পারি, সেটা থেকে করতে পারি, বা এটা থেকে করতে পারো তোমরা, যেহেতু sin থিটার ভ্যালু বের করে করতে পারো, যেটা ইচ্ছা। আচ্ছা, এটা যদি ইউজ করি q এর ভ্যালু পুট করতে চাইছি না, তাহলে এটা যদি ইউজ করি তাহলে কত হবে t cos থিটা ইজ ইকুয়াল টু mg, তাহলে t ইজ ইকুয়াল টু কত mg বাই cos থিটা। m এর ভ্যালু কত বলেছে 3 গ্রাম, তাহলে 3 ইনটু g হচ্ছে 980 বাই cos থিটা ভ্যালু বের করো। cos থিটা মানে কত, বেস বাই হাইপোটেনিয়াস, বেসের ভ্যালু কত বের করেছে এখন 12, তাহলে cos থিটা ইকুয়ালস টু বেস মানে ভূমি কত বের করেছি 12, হাইপোটেনিয়াস কত 13, তাহলে ভ্যালুটা এখানে পুট করে দাও 12/13, এটা উপর দিকে চলে যাবে, তাহলে 3 ইনটু 980 ইনটু 13 ডিভাইডেড বাই 12, এটা ডিভাইড করলে হচ্ছে 4। আচ্ছা, এটাকে যদি ডিভাইড যদি করি তাহলে t এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবে, t এর ভ্যালু এটা ক্যালকুলেশন করলে, দাঁড়াও আমি একটু করে নিই, 3/85 ডাইন। তোমরা এটা ক্যালকুলেটরে দেখে নেবে, ক্যালকুলেশন হয়তো ভুল হতেই পারে, যেহেতু আমি ক্যালকুলেশন করছি 3185 ডাইন। আচ্ছা, তাহলে 2 নম্বর প্রবলেম গেল। এরকম টাইপের একটা প্রবলেম দিতে পারে, এখান থেকে যেটা দাঁড়িয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখো কোশ্চেন ব্যাংক যখন সলভ করবে এই প্রুফটা জিজ্ঞাসা করে যে tan থিটা ইকুয়াল টু q স্কয়ার বাই r স্কয়ার mg, প্রুফ করো, প্রুফ দ্যাট। তাহলে দুটো প্রবলেম হলো করানো। প্রবলেম করে না এই কারণের জন্য যে প্রবলেম করতে গেলে একটু টাইম লেগে যায়। হ্যাঁ, প্রবলেম করানো যায় যদি তোমরা তোমাদের ক্লাস 12 এর প্রথম ইনিশিয়ালি স্টার্টিং না হতো, তাহলে সমস্ত প্রবলেম খুব তাড়াতাড়ি করা যেত, র্যাপিডলি করতে পারতাম। যেহেতু তোমাদের ক্লাস 12 এর প্রথম স্টার্টিং, এখন যদি র্যাপিডলি করি তাহলে বলবে যে কি যে করাচ্ছেন স্যার, কিছু বুঝতেই পারছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে।
আচ্ছা, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 3rd নম্বর প্রবলেম যদি বলি, তোমরা এই সমস্ত প্রবলেম হয়তো বুকে দেখতে পাবে, কারণ আমি খাতা থেকে বা কয়েকটা প্রবলেম খাতা থেকে করাচ্ছি, বেশ প্রবলেম কয়েকটা প্রবলেম, যেহেতু ক্যালকুলেশনের ইগুলো যে ভ্যালুগুলো আছে সেগুলো ভ্যালু যদি ঠিকঠাক নাম আসে তাহলে ক্যালকুলেটর ইউজ করতে হবে। ক্যালকুলেটর আমার কাছে এই মুহূর্তে নেই, খাতাতে আমার কোশ্চেন গুলো দেওয়া আছে। এবার কথা হলো যে কোশ্চেন গুলো অনেক সময় বানিয়েও করা হয়, জানি না ক্যালকুলেশন করতে গিয়ে এখন আটকাবে কিনা। হয়তো যদি আটকে থাকে তাহলে ক্যালকুলেটর লাগবে। আচ্ছা, এবার কথা হলো ধরো 3টে চার্জ আছে একই লাইন বরাবর, 3টে চার্জ আছে। একটা এটা এই পয়েন্টটা হলো ধরো কিউ পয়েন্ট, এটা ধরো পি, আর এটা হলো আর। পি কিউ আর হওয়ার কথা, আমি দিয়ে দিলাম এটা কিউ পি আর। এখানে যে আধানটা আছে সেটা হলো 50 স্ট্যাট কুলম্ব। অনেকে কমপ্লেন করছিল যে স্যার লিখা বুঝতে পারছি না, স্ট্যাট কুলম্ব আমি মুখে বলছি, মুখে বললে তোমরা শুনতে পাবে। 50 স্ট্যাট কুলম্ব। এখানে যেটা আছে সেটা হচ্ছে 250 স্ট্যাট কুলম্ব, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে 300 স্ট্যাট কুলম্ব। কোশ্চেনটা হলো যে একই লাইন বরাবর তিনটা বিন্দু আছে। কিউ বিন্দুতে আছে 50 স্ট্যাট কুলম্ব চার্জ, পি বিন্দুতে আছে 250 স্ট্যাট কুলম্ব চার্জ, আর আর বিন্দুতে আছে 300 স্ট্যাট কুলম্ব চার্জ। এবার কথা হলো যে পি বিন্দুতে তাহলে বল কত হবে, তাহলে পি বিন্দুতে মোট লব্ধি বল কত হবে সেটা বের করতে হবে। কি বললাম প্রবলেমটা, কিউ বিন্দুতে একটা চার্জ আছে এটা, পি বিন্দুতে চার্জ আছে এটা, আর বিন্দুতে চার্জ আছে এটা, তাহলে পি বিন্দুতে লব্ধি বলের মান কত হবে সেটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এই দুটোর মধ্যে দূরত্ব লাগবে না। আচ্ছা, দূরত্বটা এখান থেকে এটা 5 সেমি ধরো না, এখান থেকে এটা ধরো 10 সেমি। আচ্ছা, সবগুলো প্লাস না ধরে আচ্ছা এটাকে মাইনাস ধরো। তাহলে কি বললাম, কিউ বিন্দুতে একটা চার্জ আছে সেটা 50 স্ট্যাট কুলম্ব, পি বিন্দুতে আছে 250 স্ট্যাট কুলম্ব, আর বিন্দুতে আছে -300 স্ট্যাট কুলম্ব। তাহলে পি বিন্দুতে নেট ফোর্স ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট দ্য নেট ফোর্স অন দ্য পয়েন্ট পি। আচ্ছা, তাহলে কিভাবে করব? আচ্ছা, এর আগে দিন আমি যখন প্রবলেম করাচ্ছিলাম, প্রবলেম তো করাই না, আমি বুঝাচ্ছিলাম যে এভাবে করবে। বলেছিলাম কি যে বিন্দুতে বের করতে হবে সেই বিন্দুটাকে শুধু দেখবো। এর কথা হলো যে তাহলে কি লিখবো, কিউ বিন্দুর জন্য পি বিন্দুতে বল, তাহলে কিউ বিন্দুর জন্য তোমরা বাংলাতে লিখবে কিউ বিন্দুর জন্য পি বিন্দুতে বল এফ কিউ পি, সাফিক্সে এফ কিউ পি ইকুয়ালস টু Q1 Q2। তাহলে Q1 এর ভ্যালু কত হচ্ছে 50, Q2 হচ্ছে 250 বাই আর স্কয়ার, আর কত 5 আছে তার হোল স্কয়ার। সেটা দিক কোন দিকে হবে, এটার জন্য এই বিন্দুতে যেহেতু দুটোই ধনাত্মক তাহলে এটা কি করবে, এদিকে ঠেলবে। তার মানে হচ্ছে এফ কিউ পি আমার হয়ে গেল এদিক বরাবর। আচ্ছা, এবার কথা হলো যে আর বিন্দুর জন্য পি বিন্দুতে বল, সেটা লিখে নাও তোমরা। আর বিন্দুর জন্য কিউ বিন্দুতে, আর বিন্দুর জন্য পি বিন্দুতে বল, তাহলে সেটা কত হবে, আর পি ইকুয়ালস টু কত আছে 300 ডিভাইডেড বাই, এখান থেকে মিডলের ডিসটেন্স কত হচ্ছে 10 তার হোল স্কয়ার। এটা ডিরেকশন কোন দিকে হবে, যেহেতু ডাইরেকশন কোন দিকে হবে, যেহেতু এটা নেগেটিভ তাহলে এটা কি অ্যাট্রাক্ট করবে, তাহলে এটারও ডাইরেকশন সেম দিকে হবে, তাহলে এটা হবে এফ আর পি। আচ্ছা, টোটাল ফোর্স তাহলে কি হবে, টোটাল ফোর্স অন দ্য পয়েন্ট পি। আচ্ছা, তার মানে কি পি বিন্দু, তাহলে পি বিন্দুতে মোট বল এফ ইকুয়ালস টু, দুটোই যেহেতু প্যারালাল দুটো কি করবো যোগ করে দেবো ভেক্টর যোগের সূত্র অনুযায়ী, আর পি যেহেতু সমান্তরাল তার জন্য ডিরেক্ট যোগ করতে পারলাম, সমান্তরাল না হলে কিন্তু ভেক্টর
লাগাতে হতো, এখানে এটা কিন্তু ভেক্টর ল থেকে আমরা পাই। এবার কথা হলো যে এটা ভ্যালু যদি বের করি তাহলে কত হবে, এটার ভ্যালু হচ্ছে তোমার 525025 প্লাস 300250 বাই 100। এটাকে কেটে দিলে হচ্ছে এখানে 10, মানে এখানে আসছে আমার এটা প্লাস এটাকে এটা দিয়ে কেটে দিলে হচ্ছে 750, মানে আসছে 1250 ডাইন। তার মানে হচ্ছে পি বিন্দুতে লব্ধি বল তাহলে আমার কথা হচ্ছে, তাহলে পি বিন্দুতে লব্ধি বল হচ্ছে 1250 ডাইন। বাস চলো থার্ড নাম্বার প্রবলেম। আচ্ছা, এরপরে থার্ড নাম্বার প্রবলেম গেল। এরপরে কিন্তু প্রবলেম পেতে পারো যে তারা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থা বলে একটা কথা হয়, সাম্যাবস্থা, একদম তিনটা আধান সাম্যাবস্থায় আছে। মানে প্রবলেম ধরো বললো যে দুটো সম আধান দুটোরই ভ্যালু ধরো মাইনাস বা প্লাস, যেটা ইচ্ছা ধরতে পারো, ধরো প্লাস হচ্ছে +2 স্টেট কুলম্ব এখানে একটা আছে, আর এখানে আছে +2 স্টেট কুলম্ব। দুটো আধান আছে, এটা +2 স্টেট কুলম্ব +2 স্টেট কুলম্ব, তারা কিছুটা ডিস্টেন্সে সেপারেটেড আছে। ধরো তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে r ধরে নাও। তৃতীয় একটি আধান এর দুটো আধানের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে রাখলে, ভালো করে শোনো, তৃতীয় একটি আধান এই আধান দ্বয়ের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে রাখলে এই আধান তিনটি দ্বারা গঠিত তড়িৎ ক্ষেত্রের যে সিস্টেম সেটি সাম্যাবস্থায় থাকবে। এই আধান ত্রয় দ্বারা গঠিত সিস্টেমটি সাম্যাবস্থায় থাকবে। কোশ্চেন হলো কি যে আরেকটা আধানকে আমাকে কোথায় রাখতে হবে, সেটা কি এই লাইনের উপরেই হবে, সেটা যেখানে হতে পারে, ভিতরে হতে পারে দুটোর মধ্যে, বাইরে হতে পারে, কিন্তু সেটা তাতে করে কি হবে, তিনটে আধান সাম্যাবস্থায় থাকবে, মানে কোথাও নড়বে না। আচ্ছা, ওইটাকে ভেঙে ভেঙে করাচ্ছি, এখন যেহেতু নতুন শিখছো ভেঙে ভেঙে করাচ্ছি, পরে তোমাদের হ্যাবিট হয়ে যাবে, নিজে থেকে করতে পারবে। প্রথম কথা হলো যে ধরো আমি ধনাত্মক আধান এখানে নিলাম, যদি ধনাত্মক নিই তাহলে এই ধনাত্মক আধানটাকে কি করবে, ঠেলবে কোন থেকে, এদিকে। এ কি করবে, এদিকে ঠেলবে। দুইজনে ঠেলছে তাহলে এখানে থাকবে না, পালিয়ে যাবে, ধনাত্মক নিয়ে কোনো লাভ হলো না। আচ্ছা, তাহলে আমি এখানে ধনাত্মক দিয়ে প্রথম কিছু ধনাত্মক দিয়ে করে নিই। এখানে ধনাত্মক নিলাম, ধনাত্মক নিলে কি হবে, এটাকে কি করবে, এদিকে ঠেলবে, কি করবে, এদিকে ঠেলবে, তাহলে এ কি করবে, এখানে থাকবে না, এ পালিয়ে যাবে দূরে। 3 নম্বর মাঝামাঝি কোথাও নিচ্ছি, ধরো এখানে নিলাম, তাহলে একে কি করবে, এদিকে টানবে, সরি এ কি করবে, একে এদিকে ঠেলবে, আর এ কি করবে, একে এদিকে ঠেলবে। তার মানে একটা চান্স আছে যে এর মাঝামাঝি কোনো বিন্দুতে স্থির অবস্থায় থাকবে। মাঝামাঝি মানে এখানে মাঝামাঝি হবে, কিন্তু প্রবলেম হলো কোথায়, যে এরা দুজন তো পালিয়ে যাবে, কেন এরা দুজন তো কেবল বিকর্ষণ করছে, তার মানে এই মাঝের বিন্দুটাও হবে না। যদি কি ধরি, আধানটা ধনাত্মক হয়, তার মানে কি, যদি আধানটা ধনাত্মক হয় তাহলে এই তিনটে আধান কখনো সাম্যাবস্থায় থাকবে না। তার মানে তৃতীয় যে আধানটা ধরছি সে আধানটা নিশ্চয়ই ঋণাত্মক হবে, কেন এই সংযোগ সরলরেখার উপরেই বলেছে আধানটা থাকতে হবে, তার মানে আধানটা ঋণাত্মক হবে। আচ্ছা, এবার ঋণাত্মক যদি ধরে নিই, তাহলে এখানে ধরছি প্রথমে ঋণাত্মক আধান, এখানে যদি ঋণাত্মক আধান ধরা হয় তাহলে এই আধানটাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে এদিকে, এই আধানটাকে কি করবে, এদিকে অ্যাট্রাক্ট করবে, তাহলে এদিকে দুজন মিলে অ্যাট্রাক্ট যদি করে তাহলে এখানে থাকবে, নিশ্চয়ই এদিকে চলে আসবে। এটাও গেল না, এটা হলো না। এখানের কথা ভাবি, এখানে যদি ঋণাত্মক আধান রাখি তাহলে এই আধানটাকে কি করবে, টানবে, তাহলে এদিকে আরো হবে, এই আধানটাকে কি করবে, এদিকে টানবে, তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে না।
এবার মাঝামাঝি রেখে দেখি, এখানে যদি রাখি ঋণাত্মক আধানকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ঋণাত্মক আধানকে যদি এখানে রাখি তাহলে কি করবে, এ কে এদিকে টানবে, এ কে এদিকে টানবে, একে এদিকে টানবে। তার মানে কি দুটো বলের লব্ধি কত হবে, শূন্য হবে। তৃতীয় নম্বর পয়েন্ট হলো একে টানছে, একেও টানছে নিজের দিকে, তার মানে কি এরা দুজন দূরে পালাতে পারবে না, আর দূরে পালাতে কোথাও নড়তে পারবে না, তারপরটা কি একেও টানছে একেও টানছে, তার মানে কি এটা একটা চান্স হচ্ছে যে তারা সাম্যাবস্থায় থাকতে পারে। তার মানে কি তৃতীয় যে আধানটা হবে সেই আধানটার আধান কি হবে, বিপরীত হবে। মানে এখানে যদি ধনাত্মক বলেছে তাহলে কি হবে, ঋণাত্মক, যদি ঋণাত্মক হতো, যদি ঋণাত্মক থাকতো তাহলে কি হতো, ধনাত্মক আধান। তাহলে বললাম কি যে মানে তাহলে এই বিন্দুটাতে নাম দিয়ে দিচ্ছি এ বি সি, তাহলে সি বিন্দুতে ঋণাত্মক আধান রাখতে হবে। আচ্ছা, এবার কথা হলো সেই আধানটার মান তাহলে কত হতে হবে, আধানটার মান যে কোনো ভ্যালু হবে হবে না কোন একটা নির্দিষ্ট ভ্যালু হতে হবে। প্রথম কথা হলো যে সে মানটা ঋণাত্মক হবে, এটা একটা ভাইটাল পয়েন্ট। দুই নম্বর কথা হলো যে সেই আধানটার মান কত হবে। তাহলে সেই আধানটার মান বের করার জন্য কি করবো, দেখো এটার উপর মোট বল বের করছি আমরা, এবং এটার উপর বল যদি শূন্য হয়ে যায় তাহলে কি হবে, সাম্যাবস্থায় থাকবে। তুমি বলবে এটার উপর বল বের করলে কেন হবে না, হবে। করতে গেলে কি হবে, দেখবে যে কিউটা ঘুরে যাচ্ছে, তাহলে আমরা কিউটাকে বের করতে পারবো না, কিউটা বের করতে পারবো না সেক্ষেত্রে। তাহলে আমরা করবো কি, এর উপর মোট বল বের করবো। তার মানে কি বি আধানের জন্য এর উপর বল, তাহলে বি লিখে নাও আমার মতো করে, বি আধানের জন্য এ আধানের উপর বল, বাংলাতে লিখবে বি আধানের জন্য এ আধানের উপর বল, তাহলে বি এ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট, তারপর স্টেট কুলম্ব তোমরা 1/4 পাই এপসাইলন নট করার দরকার নেই, আমরা সিজিএসই করি। তাহলে Q1 Q2, তাহলে Q1 এর ভ্যালু কত 2, Q2 এর ভ্যালু কত r স্কয়ার, দুটোর মধ্যে দূরত্ব কত r, তার মানে r স্কয়ার। সেটার ডিরেকশন কোন দিকে, এটাকে কি করতে হবে, এই দিকে ঠেলবে, যেহেতু এর উপর দেখছি তার মানে এরোটা এইদিকে দেব, কোন দিকে, টুয়ার্ডস লেফট, বাঁ দিকে হচ্ছে। আচ্ছা, এবার সি বিন্দুর জন্য এই বিন্দু বের করতে, তাহলে সি বিন্দুর জন্য এ বিন্দুতে ক্রিয়াশীল বল, তাহলে সেটা হলো সি এ ইকুয়ালস টু সি, তাহলে Q1 এর ভ্যালু কত 2, Q2 এর ভ্যালু কত Q বাই এখান থেকে এটুকু কত হবে, এখান থেকে এটা কতটুকু হবে, x বাই r বাই 2 হয়ে যাবে। কারণটা কি, মাঝামাঝি না হলে ব্যালেন্স কখনো হতে পারে না। আমরা ইলেকট্রিক যখন ইলেকট্রিক ফিল্ডটা করবো তখন আমি একটা প্রবলেম করাবো, দেখি পারছে কিনা, যে টাইম পাই তখন সে প্রবলেমটা করাবো। আচ্ছা, আমি করে দেবো প্রবলেমটা, যদি প্রবলেমটা করে তাহলে বুঝতে পারবো যে এটা মাঝামাঝিতেই হবে। তাহলে এখানে কত হবে, r বাই 2 তার হোল স্কয়ার, তাহলে কত হচ্ছে 2 ইন্টু কিউ বাই, তাহলে এটা হয়ে যাচ্ছে এটা আর তাহলে 4 হয়ে যাবে আর স্কয়ার। যদি সমবস্থা থাকতে হয় তার মানে এই বলটা কোন দিকে বরাবর হবে, এ কি ঋণাত্মক, তাহলে এদিকে টানবে। সমবস্থা হতে গেলে কি হবে, দুটো কি হতে হবে, সমান হতে হবে, সমান এবং বিপরীত মুখী হলে তো 0 হবে। তার মানে কি হচ্ছে, সমবস্থার জন্য কত হবে, এফ বি এ ইকুয়ালস টু এফ সি এ, এফ বি তাহলে কত হচ্ছে, এটা 2 ইন্টু 2 বা আর square equals to 2 into 4 into q by r square, r square কেটে গেল, 2 কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে এটা কেটে দিলে হয়ে যাচ্ছে 2, তাহলে q is equal to পেয়ে যাচ্ছি 1/2 মানে হচ্ছে 0.5 স্টেট কুলম্ব। তাহলে যে আধানটা আমাকে মাঝামাঝি রাখতে হবে যে আধানটার মান কত হবে, 0.5 স্টেট কুলম্ব। তার মানে কি সেই আধানটার মান কত হবে, কিউ এর ভ্যালু তাহলে হবে, তাহলে সেই আধানটার মান হচ্ছে, আধানটির মান হবে -0.25 সরি 0.5 স্টেট কুলম্ব। এটা একটা প্রবলেম গেল। আচ্ছা, এবার এখান থেকে জিজ্ঞাসা করতে পারে যে এই যে সাম্যাবস্থাটা তৈরি হয়েছে তিনটা আধানের জন্য,
সে সাম্যাবস্থাটা স্থির সাম্য, অস্থির সাম্য না নিরপেক্ষ সাম্য? স্থির, অস্থির, নিরপেক্ষ এই সাম্যগুলো কি জিনিস ক্লাস 11 অলরেডি পড়েছো। স্থির অস্থির সাম্য মানে কি? যদি আমি বলি, ধরো পেনটাকে আমি এভাবে রেখেছি, এবার আমি পেনটাকে যতই নাড়াই এভাবে, ও এভাবেই থাকবে, মানে যেদিকে ঘুরে না কেন সে দেখে মনে হবে যে সেটা এইভাবেই আছে। সেটাকে কি বলছি আমরা তাহলে? সুস্থির সাম্য। এইভাবে থাকে, এবার কোনো মতে আমি ব্যালেন্স করে রেখেছি, একটু যদি এইভাবে কোনো মতে যদি আমি ব্যালেন্স করে রাখি এবং সেটাকে যদি একটু ঝাঁকিয়ে দিই তাহলে সেভাবে থাকবে না, সে উল্টে পড়ে যাবে। তো সেই সমস্যাটাকে বলছি আমরা অস্থির সাম্য। তাহলে এখানে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা কি সুস্থির না অস্থির? প্রথম কথা হলো যে এই সমস্যাটা তৈরি হচ্ছে কি একটা নির্দিষ্ট দূরত্ব থেকে সমস্যাটা তৈরি হচ্ছে। যদি কোনো কারণে এটাকে একটু সামনের দিকে টেনে দিই, ভিতর দিকে চেপে দিই, তাহলে সমস্যাটা থাকবে না। তাহলে এই সমস্যা কোন সমস্যা? এই সমস্যাটা হচ্ছে অস্থির সাম্য। আচ্ছা, গেল এটা। এটার উপর অনেক বই দেখবে, অনেক আছে, করবে, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কোনো লাভ দেবে না আমার। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা ছুটে গেছে তোমাদের এর আগের দিন, সেটা হচ্ছে কি বলছিলাম, ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট। ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট মানে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। সেই পরাবৈদ্যুতিক ধ্রুবকের পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে? আমরা পড়েছিলাম যে যে কোনো শূন্য মাধ্যমের জন্য এফ এর ভ্যালু কত হচ্ছিল? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার, ফ্রি স্পেসের জন্য, শূন্য স্থানের জন্য। যদি কোনো মাধ্যমের ক্ষেত্রে হয় তাহলে সেটা লিখেছিলাম 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, প্রথমে লিখেছিলাম এপসাইলন Q1 Q2 বাই R স্কয়ার। এবার কথা হলো যে এই যে এপসাইলনটা লিখেছি, সে এপসাইলনটা এটা না লিখে আমরা এটাকে এটা লিখতে করতে পারি 1/4 পাই k ইনটু এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। এবার তোমরা জিজ্ঞাসা করবে যে এটা কোথা থেকে পেলেন? এটা প্রথম কোথা থেকে পেলাম? এর আগের ভিডিও দেখলে বুঝতে পারবে কোথা থেকে পেলাম। বলেছিলাম কি এটা হলো ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট, এটা হলো কি পরবর্তী ধ্রুবক। সেটা কি বলেছিলাম? শূন্য মাধ্যমে, যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা অনুপাত বলা হয় পরবর্তী ধ্রুবক। তাহলে সেটা কি এটা অনুপাত বলেছিলাম। আচ্ছা, এবার এখান থেকে এটা হচ্ছে তাহলে কোনো মাধ্যমের ক্ষেত্রে, এবং সে দুটোর মধ্যে দূরত্ব যদি সেম থাকে তাহলে যদি অনুপাত করি তাহলে f0/f যদি করে দেখি তাহলে কত আসছে দেখো, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার ডিভাইডেড বাই 1/4 পাই k ইনটু এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। এটা কেটে যাচ্ছে, 1/4 পাই 4 পাই কেটে যাচ্ছে, এপসাইলন নট কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছে? এপসাইলন নটের সঙ্গে কেটে গেলে কি পেয়ে যাচ্ছে? k। তার মানে হচ্ছে f0/f। আবার এটা সমান হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট। এখানে দেখো কনফিউজিং হয়, তার জন্য আমি একসাথে লিখে দিলাম। কনফিউজিং কি হয়, কনফিউজড কি হয়ে যায়? কারণটা হলো কি f0/f আছে শূন্য স্থানে যে বল বাই কোনো মিডিয়ামের বলের অনুপাত, আর এখানে দেখো কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এটা কিন্তু এটা উল্টোটা, যারা মনে রাখবে সবসময় এটার ভ্যালু সবসময় কি হয়? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা থেকে বেশি হয়। এটা মনে রাখবে যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বায়ু মাধ্যমে থাকলে যতটা হবে অন্য কোনো মাধ্যমে চলে গেলে সেই বলটা সবসময় কমে যাবে। যদি কমে যায় তার মানে এভাবে মনে রাখবে যে শূন্য মাধ্যমে বল বাই কোনো মাধ্যমে বল, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, সরি যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার অনুপাতটা বলছিল পরবর্তী ধ্রুবক। এবং এটি কি বলেছিলাম? এটা এককহীন মাত্রাহীন রাশি, যেহেতু এটা সমজাতীয় রাশির অনুপাত। আচ্ছা, এখান থেকে প্রবলেম জিজ্ঞাসা করতে পারে। কিরকম প্রবলেম জিজ্ঞাসা করতে পারে? ধরো একটা আমি বলছি প্রবলেম। প্রথম ধরো প্রবলেম বললো যে দুটো আধান বায়ু মাধ্যমে থাকলে তাদের মধ্যে যে বিকর্ষণ বল হয় সেটা হলো, বায়ু মাধ্যমে থাকলে তাদের মধ্যে যে বিকর্ষণ বল হয় সেটা হলো 80 নিউটন। কিন্তু তাদেরকে যদি জল মাধ্যমে ডুবিয়ে দেওয়া হয় তাহলে তাদের মধ্যে যে বিকর্ষণ বল হয় সেটা হয়ে যাবে 1 নিউটন। তাহলে জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? তাহলে কে কি বের করতে বলেছে আমাকে? কে এর মান বের করতে বলেছে। আমরা এরকম বলতে পারি যে দুটো আধান বায়ু মাধ্যমে দুটো আধানের মধ্যে বিকর্ষণ বল 80 নিউটন এবং জলের মধ্যে
ওই একই দূরত্বে আধান দুটোর মধ্যে বিকর্ষণ বল 1 নিউটন যদি হয়, তাহলে ওই মাধ্যমে যে মাধ্যমে জল মাধ্যমের পরবর্তী ধ্রুবকের মান নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, কে ইকুয়ালস টু শূন্য মাধ্যমে বল বাই যে মাধ্যমে বলছি সেই মাধ্যমে বল। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 80/1, তার মানে কত হয়ে যাচ্ছে 80। তাহলে কে এর ভ্যালু কত পেয়ে গেলাম 80, মানে ওয়াটারের পরবর্তী ধ্রুবকের মান কত পেয়ে গেলাম 80। সেটা গেল। এখানে ভুল করে ইউনিট লিখবে না, ইউনিট আর ডাইমেনশন হবে না, যেহেতু সমজাতীয় রাশির অনুপাত। আর একটা বলেছিলাম কি, সমজাতীয় রাশির অনুপাত যদি হয় তাহলে সিজিএস এর যে ভ্যালু হবে এসআই তে ভ্যালু কি হবে, সেম ভ্যালু হবে। আচ্ছা, এই পার্ট 2 গেল। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রবলেম হয়তো বলতে পারে তোমাকে, যে হয়তো ধরো এরকম বললো যে দুটো আধান, এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, তার মধ্যে ডিসটেন্স বলে দিল, ডিসটেন্স আর ইকুয়ালস টু ধরো কত হবে, ডিসটেন্স আর ইকুয়াল টু ধরো 10 সেমি। 10 সেমি ডিসটেন্সে দুটো চার্জ রাখা আছে। একটা চার্জের ভ্যালু ধরে নাও 40 স্টেট কুলম্ব, আরেকটার ভ্যালু ধরে নাও 35 স্টেট কুলম্ব। তাদের মধ্যে ডিসটেন্স হলো এটা। তাদের মধ্যে যদি বল 4 নিউটন হয়, তাদের মধ্যে যে বিকর্ষণ বল সেটা হচ্ছে কত 4 নিউটন। মানে এফ এর ভ্যালু যদি 4 নিউটন বলছে, সরি ডাইন হয়, তবে তবে এটা কোন মাধ্যমে আছে, বায়ু মাধ্যমে আছে না অন্য কোনো মাধ্যমে আছে। যদি অন্য কোনো মাধ্যমে থাকে তাহলে সেই মাধ্যমের পরবর্তী ধ্রুবকের মান নির্ণয় করো। কথা হলো যে এই টাইপের প্রবলেম থাকলে প্রথমে কি করতে হবে, আমাকে কোন মাধ্যমে আছে সেটা বের করতে হবে। তাহলে সেটা যদি আমি বের করতে চাই কোন মাধ্যমে আছে, তাহলে আমি করতে হবে কি, আমরা কি জানি F ইকুয়াল টু 1/k Q1 Q2 বাই R স্কয়ার। সিজিএস ইউনিট আমরা ইউজ করছি k এর ভ্যালু যদি বায়ুর মাধ্যম হয় তাহলে k এর ভ্যালু কত হবে 1। এখানে কত পুট করছি আমি 4 ইকুয়াল টু 1/k Q1 Q2। Q1 এর ভ্যালু কত 40, Q2 এর ভ্যালু কত 35, R is 10 তার হোল স্কয়ার। এখান থেকে এটা কেটে গেলে হচ্ছে 10, তাহলে হচ্ছে k ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 35 ইনটু 10 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কেটে গেলে হয়ে যাচ্ছে 10, মানে হচ্ছে 3.5। মানে যে মিডিয়ামটা নিয়েছি সেই মিডিয়ামটা নিশ্চয়ই বায়ু মাধ্যম নেই, সেটা অন্য কোনো মাধ্যম আছে, এবং সেই মাধ্যমের পরবর্তী ধ্রুবকের মান কত 3.5। বাস হয়ে গেল একটা প্রবলেম। এই পার্টটুকু আমাদের গেল প্রথম যেটুকু ইলেকট্রিক কুলম্বস ল এর ভেক্টর ফর্ম, সেখান থেকে এইটুকু পার্ট আমাদের গেল, এইটুকু পার্টের প্রবলেম গুলো করানো হলো।